নমস্কার, ত্রিপুরা নিউজ 8 এর পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিনা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। টিসিএস 2024 ব্যাচের অফিসারদের জন্য ইন্ডাকশন প্রশিক্ষণের সমাপনী অধিবেশনে যোগ দেন মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মোট 30 জন টিসিএস অফিসারদের ট্রেনিং শেষ হয়েছে। State Training Institute of Tripura and this administrative training institute stations within and outside the state to enhance the overall performance of government departments and related bodies. Time would also like to request to accept the ceremonial staff tutorial. The institute is in the process of evolution and is trying to adopt itself studies and publications of newsletters, books, compendium. Good afternoon, Honorable CM Sir, CS Sir and respected dignitaries. My name is Purva Sinha. I have done my graduation in veterinary medicine from Chief Minister Sir, respected CS Sir and esteemed dignitaries and my fellow officers. My name is Motushi Dash. I belong from Agartala. I have done my degree in CM. Professor Dr. Manik Shaha Sir, Chief Secretary Sir, Shri Jitendra Kumar Sinha Sir, Registrar Shipart, Shri Shramik Rai Chaudhary Sir and Director. National Education Policy 2020 হয়েছে, তার উপর ভিত্তি করে আমরা ছোটবেলা থেকেই যারা শৈশবকাল থেকেই যাতে বাচ্চারা তাদের নিজ নিজ দক্ষতায় তাদের ভালো করা যায় তার উপর আমরা ন্যাশনাল এডুকেশন পলিসির উপর সেখানেও আমরা চেষ্টা করছি তাদের কিভাবে দক্ষ করা যায়। আমাদের যে মূল লক্ষ্য এখন সেখানে টার্গেটেড এডুকেশন এবং দক্ষতা উন্নয়নমূলক যে কর্মসূচি স্কিল ডেভেলপমেন্ট, এই দুটোর মধ্যে যে একটা মানে যুগসূত্র স্থাপন তার দিকে আমরা নজর দিচ্ছি এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি সেইভাবে আমাদের বলেছেন। যেটা আমি বলার চেষ্টা করেছিলাম 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিলেন তখন যখন এই গ্যাপটা দেখলেন সেই গ্যাপটা কমানোর জন্য উনি চেষ্টা করলেন এই ধরনের যেটা বললাম যে স্কিল ডেভেলপমেন্ট, টার্গেটেড এডুকেশন, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এগুলো করার পরে যেখানে 33.95 মানে যে এমপ্লয়েবিলিটি রেট ছিল সেখান থেকে এখন বেড়ে 54.81% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই গ্যাপস এই যে এগুলো নিয়েছে তো প্রকল্পগুলো নিয়েছে তাতে করে লাভ হচ্ছে এবং আগামী দিনে আরো বেশি করে লাভ হবে। বৃত্তিমূলক প্রশিক্ষণ, ভোকেশনাল ট্রেনিং, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, ডিজিটাল যে সাক্ষরতা চালু, এটাকে যাতে আরো কর্মসংস্থানের দিকে ডাইভার্ট করা যায় সেই বিষয়গুলোর প্রয়াস এখন আমাদের গভর্নমেন্টও, সেন্ট্রাল গভর্নমেন্টও নিয়েছে, আমরাও সেভাবে কাজ করছি এবং আমরা দেখেছি আজকে এটা প্রমাণ হলো যে এমপ্লয়েবিলিটির যে কোয়ালিটি সেটা আমরা আগের থেকে কিন্তু অনেক বেশি বৃদ্ধি হয়েছে। 2018 সালে যখন আমাদের সরকার আসে, ভারতীয় জনতা পার্টির সরকার, বিজেপি লেড সরকার, আমরা কিন্তু পুরনো যেসব নিয়ম নীতি ছিল সেগুলো আমরা বাতিল করেছি, কারণ এই নীতির মাধ্যমে কোনো অবস্থায় ডেভেলপমেন্ট অসম্ভব। তখন আমরা ঠিক করলাম এবং শুধু তাই নয়, এই নিয়ে আদালতেও অনেক কেস হয়েছে যে ভালো কোয়ালিটির যে মানে এমপ্লয়েবিলিটির দিকে কোয়ালিটি কেউ নেই। তো হাইকোর্টের নির্দেশও আমরা একটা পূর্ণাঙ্গ এবং স্বচ্ছ নিয়োগ নীতি কিন্তু আমরা ত্রিপুরা সরকার বানিয়েছি। স্বচ্ছতা এবং জবাবদিহিতা এটা ভেরি ইম্পর্টেন্ট, এই শব্দগুলো খালি মুখে না, এটা কাজেও যদি আমরা করতে পারি। আপনারাও যখন পোস্টিং হবে বিভিন্ন জায়গায়, যখন বেনিফিশিয়ারি সিলেকশন হবে সেইগুলোও কিন্তু আপনারা দেখবেন যে প্রপার লোকের কাছে যাচ্ছে, তাহলেই কিন্তু আমাদের যে সেন্ট্রাল যে প্রকল্পগুলো আছে, স্টেটের যে প্রকল্পগুলো আছে, আপনারা কিন্তু যখন এই মাইন্ড সেট আপ হবে আপনাদের পক্ষে ইজি হবে অনেক জিনিস এবং আপনারও স্যাটিসফ্যাকশন থাকবে, আত্মতুষ্টি হবে যে আমি না সঠিক ব্যক্তিকে সঠিক যে বেনিফিশিয়ারি দরকার তাদেরকে আমরা দিতে পেরেছি। আমরা আস্তে আস্তে করে আমরা যে এখানে আরো প্রায় 10 জন 30 জন হচ্ছে টিসিএস, আরো 10 জন টিপিএস representatives of Panchayati Raj institutes, members
and Judicial Matters RTI Act along. The institute has come into existence in the year 19. রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সফল ৩ বছর পূর্তি উপলক্ষে ৮ নং টাউন বরদোয়ালি বিধানসভার প্রাণপ্রিয় বিধায়ক অধ্যাপক ডাক্তার মানিক সাহা মহোদয়কে গৌরীক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। আজকে আমাদের ৮ বরদোয়ালি বিধানসভার জনপ্রিয় বিধায়ক এবং এই রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির যে মুখ্যমন্ত্রীত্বের সফল ৩ বছর পূর্তি উপলক্ষে আমরা সর্বপ্রথম ৮ নং টাউন বরদোয়ালি যুব মোর্চার পক্ষ থেকে এবং ৮ নং টাউন বরদোয়ালি মণ্ডলের পক্ষ থেকেও আমরা আমাদের স্যার প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তৎসঙ্গে আমরা ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করছি যেন ওনাকে সুস্থ রাখে, সবল রাখে, যাতে করে উনি যেভাবে দিন রাত নিরলস পরিশ্রম করে আমাদের রাজ্যকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে এই প্রচেষ্টায় উনি যেন সবসময় উনি সুস্থ থাকে এবং আমাদেরকে উনি যেভাবে ভালো রেখেছেন এইভাবে যেন আমরা যেন ভালো থাকতে পারি এবং তারই একটা প্রয়াস হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি সবসময় একটি বার্তা দেন যে নিজেকে জনসেবা এবং মানব সেবায় যেন আমরা নিয়োজিত রাখি, শুধু রাজনীতি না, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে সব সময় যেন আমরা মানুষের পাশে থাকি এবং ওনার এই বার্তাকে আমরা পাথেয় করে আজকে আমরা বরদোয়ালি মণ্ডল যুব মোর্চার পক্ষ থেকে IGM হাসপাতালের সামনে এই গরমের দাবদাহের থেকে মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার লক্ষ্য করে আমরা আজকে পথচারীদের মধ্যে আমরা শরবত বিতরণ অনুষ্ঠানে আমরা আয়োজন করি। ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে অবিলম্বে সে সকল ব্যর্থতা দূর করার লক্ষ্যে ত্রিপুরা ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। PM সূর্য যোজনায় অফ গ্রিড সোলার প্ল্যান্ট স্থাপনের মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, সার্ভিস চার্জ সহ বিভিন্ন বাড়তি চার্জ নেওয়া বন্ধ করতে হবে। ডিভিশনে কাস্টমার কেয়ার ইউনিট বসাতে হবে। ডিভিশনে কাস্টমার কেয়ার ইউনিট বসাতে হবে। PM সূর্য যোজনায় অফ গ্রিড সোলার প্ল্যান্ট কাস্টমার কেয়ার ইউনিট বসাতে হবে। বিদ্যুৎ গ্রাহকদের সুবিধার জন্য প্রতিটি ডিভিশনে কাস্টমার কেয়ার ইউনিট, পুরাতন পরিবাহী লাইনের দ্রুত সংস্কার করতে হবে। আমরা ৮ দফা দাবিতে মাননীয় ম্যানেজিং ডিরেক্টর ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের নিকট আমরা স্মারকলিপি জমা দিতে এসেছি। আমাদের দাবি গ্রাহকদের জোর করে TOD সিস্টেমের যে স্মার্ট মিটার, এই স্মার্ট মিটার লাগানো বন্ধ করা, যখন তখন বিদ্যুৎ চলে যায়, লোডশেডিং, লো ভোল্টেজের সমস্যায় সাধারণ মানুষ ভুগছে, এগুলি দ্রুত মেরামতি করা। আমরা জানি কয়েকদিন আগে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন মাত্র 41% বিদ্যুৎ বিল কালেকশন হয়, কিন্তু উনি খোলাসা করে বলেননি যে 59% কীভাবে বাকি থাকে। কিন্তু আমরা জানি সরকারি দপ্তরগুলি মূলত বড় বড় ডিফল্টার,
এবং লাইনম্যান না থাকাতে যেমন নিয়মিত পরিষেবাগুলি বিঘ্নিত হচ্ছে, তেমনি মিটার রিডার না থাকাতে এগুলি সব আউটসোর্সিংয়ের মাধ্যমে করা হচ্ছে, ফলে ঠিকমতো বিল হচ্ছে না, তাই বিদ্যুতের বিল কালেকশন হচ্ছে না। 2 বছর আগে যখন এখানে হেয়ারিং হয় তখনও কিন্তু বিদ্যুৎ দপ্তর দাবি করেনি যে আমরা এই 41% মাত্র গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ কালেকশন করছি। তাহলে এটা সম্পূর্ণ ডিপার্টমেন্টের ব্যর্থতা সাধারণ গ্রাহকদের কাছে তুলে দিয়ে। তার পিছনে মূল বিষয় হচ্ছে তারা সম্পূর্ণ বিদ্যুৎ টিএসইসিএলকে যে বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন সেটাকে সম্পূর্ণভাবে বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। আমরা তার প্রতিবাদ করছি এবং আমরা দাবি করছি স্থায়ী মিটার রিডার এবং এই যে বিদ্যুতের তার যেগুলি লাইন ঠিক করার জন্য স্থায়ী লাইনম্যান নিয়োগ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি পিএম সূর্য যোজনায় অফগ্রিড যে সোলার যে বিদ্যুৎ সেটা অফগ্রিডও মিনিমাম 60% ভর্তুকি দিতে হবে। আমরা পুরাতন যে লাইনগুলি আছে সেগুলি দ্রুত পরিবর্তন করার কথা বলছি, কারণ আপনারা জানেন ঝড় বৃষ্টি না থাকা সত্ত্বেও দিনের মধ্যে 8-10 বার বিদ্যুৎ চলে যাচ্ছে। মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ, ডিউটি চার্জ, সানডে চার্জ বিভিন্ন নামে কাস্টমারদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করছে। বিদ্যুৎ যতটা আমরা ব্যবহার করব আপনারা ততটাই দাম দিন, কিন্তু বাড়তি টাকা কেন আদায় করবে? আমরা তার বিরুদ্ধে এই সমস্ত দাবি নিয়েই আমরা আজকে এখানে এমডির নিকট স্মারকলিপি দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। আপনার নাম আর সঞ্জয় চৌধুরী, কনভেনার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন। পুরাতন পরিবাহী লাইনের দ্রুত সংস্কার, স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে, স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে হবে। পিএম সূর্য যোজনায় অফ গ্রিড সোলার প্ল্যান্ট স্থাপনের 60% ভর্তুকি দিতে। শিক্ষা দপ্তরের অন্তর্গত সদ্য অফার প্রাপ্ত ইউজিটি এবং জিটি অফার জমা কাগজপত্র চেকিং ও অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হবে। সার্বিক বিষয় জানালেন জয়েন্ট ডাইরেক্টর হর্ষিতা বিশ্বাস। আমাদের এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে গত 30শে এপ্রিল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল 228 জন ইউজিটি এবং জিটি ক্যান্ডিডেটস। তো ওনাদের আজকে সকলেরই অফার অ্যাকসেপ্টেন্সের আর যেই প্রক্রিয়াটা থাকছে সেটা আজকে শিশু বিহার এইচএস স্কুলে আমরা করছি হল করে। 228 জন ক্যান্ডিডেট সবাই ওনাদের কাগজপত্র নিয়ে আজকে আমাদের কাছে জমা দেবে। তারপর সেগুলো আমরা স্ক্রুটিনি করে ওদেরকে মানে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে। জিটি ইউজিটি আজকেই পুরোটা কমপ্লিট। আমাদের ভাগ করে দেওয়া হয়েছে এই হলে 2টো রো আমরা রেখেছি টোটাল ইউজিটির জন্য, আর বাকি 5টা রো আমরা রেখেছি জিটিদের জন্য। সবারই বসার এখানে যেহেতু একটু গরমকাল, সবাইকে আমরা হলের ভিতরে বসার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি এবং টোটালি আন্ডার দ্য সুপারভিশন অফ প্রিন্সিপাল স্যার এবং ওএসডি আমাদের যারা রয়েছেন এলিমেন্টারি ডিপার্টমেন্টের তরফ থেকে ওনারা সুপারভিশন করছে। কবে নাগাদ তারা জয়েন করবে? আমাদের আজকে তো ওনারা অফার অফ অ্যাকসেপ্টেন্স জমা দেওয়া, দ্যাট মিনস ওনারা জয়েনিং ডেট আজকে থেকেই ধরা হবে। তারপরে আমরা ওনাদেরকে পোস্টিং দিয়ে দেবো।
পূর্ব গোকুলনগর ভুইয়ামাথা এলাকার যান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই দারোগাবাড়ি এলাকায় বাস গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। ঘটনা বৃহস্পতিবার দুপুরে। আমি তো আসছিলাম না ঘটনাস্থলে, আমি জাস্ট ঘটনার এই 10 মিনিট আগে আইছি। কি দেখছো তুমি, কি দেখছো এখানে কি হইছে? যতটুকু দেখছি যে আইসির এভাবে পড়ে রয়েছে, দেন ফায়ার সার্ভিস আইসির গেছে ঘেরা দৌড়েও দেখছে না। মানে ঘটনাটা কি হইছে এখানে? ঘটনাটা কি হয়েছে এটা তো আমি কইতে পারি না। না না, লোকটা কই পড়ে রয়েছে? লোকটা বাসের নিচে পড়ে আছে। বাসের নিচে। এই জায়গাটার নাম কি? জায়গাটা তো উত্তম চমনি, আমি অ্যাকচুয়ালি জায়গা চমনি বাজার দারোগাবাড়ি বলা হয়। শেখেরপুর দারোগাবাড়ি। হ্যাঁ, লোকটা কি এখনো জীবিত আছে না মারা গেছে? জানি তো মারা গেছে, স্পটে মারা গেছে। মারা গেছে না? পুলিশ আছে? পুলিশ তো আসে এখানে। এই গাড়িটা কি গাড়ি ছিল? বাসটা তো মাথাবাড়ি। আমি তো আসলে অ্যাক্সিডেন্টটা দেখছি না, কিন্তু দেখলাম আসার পথে দেখলাম যে বাস গাড়ি দ্রুত গতিতে আইয়া একজনের বাড়ি দিয়ে একদম চাক্কার তলে, এখনও আছে চাক্কার তলে। পুলিশ আইয়া তারা দেখছে এবং আগরতলা থেকে যে বাসগুলি উদিপুর সাবরুম বিলুনিয়া দ্রুত গতিতে কার আগে কে ওভারটেক করো, একবারে যদি মাথাটা ডুয়াই দিই তারা পিছিয়ে দিয়া যা খুশি থাকুক, তারা দেখে না। এইটা আমি বিশেষ করে আমি আমাদের নাগেরজোলা সিন্ডিকেটে বার্তা দিতে চাই, আপনারা এই ওই দিকটা একটু ফলো করেন এবং আগরতলা শহরের কাছাকাছি তারা নাম্বার ধরনের লিগে একটা ওভারটেক করানোর লিগে ফাঁকল হয়ে থাকে। এই বিষয়টা যাতে নাগেরজোলা যারা সিন্ডিকেটে কর্মকর্তারা আছেন তারা একটু বিশেষভাবে নজর দিবেন। আজকের ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? আজকে আমাদের কালীবাড়ি, বিক্রমনগর কালীবাড়ি পঞ্চায়েতের অপোজিট সাইডে রাস্তার মধ্যে মেন রুটে। যে লোকটা মারা গেছে পরিচয় পাওয়া গেছে? সের কোনো পরিচয় নাই এবং আমরা ওকে অনেকেই দেখছে, ওকে চিনতে পারিনি। গাড়ির চালক থেকে ধরতে পারছে না তো? গাড়ির চালক তো বাইকে গেছে, পাওয়া গেছে। এখানে আমরা একটা খবর পাই, থানা থেকে ইনফরমেশন যায় যে দারোগাবাড়ি এলাকাতে একটা দুর্ঘটনা হয়। সেই হিসেবে আমরা স্পটে আসি, একটা বাস গাড়ি পাওয়া যায়। সেই বাস গাড়ির নিচে একজন লোক ছিল, তার এখনো নামটা আমরা জানতে পারিনি। ফায়ার সার্ভিস এসে এনাকে টিএমসি হাসপাতালে নিয়ে গেছে। লোকটাকে জীবিত আছে না মারা গেছে সেটা ডাক্তার বলবে, বাট এখন পর্যন্ত আমরা সেই বলতে পারি না কী অবস্থায় আছে। ফায়ার সার্ভিস নিয়ে গেছে হাসপাতালে, দেখা যাক ডাক্তার ওইখানে কী বলে ঘোষণা করে। এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি? না, এখন পর্যন্ত আমরা পরিচয় জানতে পারিনি। বাসের চালক কি আটক করা হয়েছে? চালক নেই, আমরা আসার পর এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। বাসটা রাস্তার মধ্যেই পরে অবস্থায় আছে। তাদের গাঙ্গে দিয়ে বহু সময় গেছে কথা হয়েছে। আবারও দুঃসাহসিক চুরির কাণ্ড। যুবকের মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হলো উত্তর জেলার চুরাইবাড়ি থানা এলাকায়। দরজা
এর আগে তো আমি ফোন করলো, এর আগে তো ফোন করলে তো তারা আমি যায়, তারা হি এই আস্থা ভাবি এটা সুস্থ আছে। তারপরে আমরা এটা ঠিক করি, তাহলে এর পুজো থাকি আর তো গাড়ির শব্দ শুনে হয়ে উঠছে আমার ফুলা উঠার পর দেখছে বা লাইট নাই বারিন্দাতে। আমার ডাকে হয়েছে মা লাইট নাই দেখে আজকে জ্বালাইছে না। আমি তো তখন কইতে পারি না, হিয়া কইছে ওটা হইয়া হে একটু মানে ইয়ে করছে, দরজাটা তাড়াতাড়ি বন্ধ করতে হয়েছে কারেন্ট নাই যখন। এরপরে তো তারা ওদিকে থেকে মনে একটা নিয়ে দরজাটা ইয়ে করছে, বুঝে তো তারা ফালাই দিছে। ধাক্কা মারি ফালাইয়া তারা বন্দুক ফালো টেকছে আর বুকের মধ্যে ছুটি ছুটিয়ে বই দিছে। তখন এ মা কইয়া ডাকছে, পরে আমি তাড়াতাড়ি লেঙ্গাইয়া দেখি তার এরকম অবস্থা। আর উপরে তাড়াতাড়ি আমি জাপ দিয়ে পড়ছি। এরপরে তো তারা গামছা দিয়ে মুখ বাঁধছে, এরপরে বান্ধিয়ে আমরা দুজন হাত উঠ বান্ধিয়ে তারা এক জায়গাতে রাখি দিছে। আমরা তারা কইলো টেকা বাইর হয়ে দিবলে, টেকা আনছস, টেকাতে বাইর হলি। কইলো কই টেকা আনছি, আমি তো ব্যাংক আমার টাকা, তুই টেকা আনছস কালকে। তারপরে তারা নিল সবটা খুঁজছে, 50,000 টাকা ক্যাশ নিছে আর সোনা নিছে, 3টা মোবাইল নিছে। সোনা তো হাতের বালা 2টা, মিনি বাউটি 2টা, আংটি 1টা, 5 জন। তো চুড়ি আর তোমার বন্দুক। তারা তো গেঞ্জি আর প্যান্ট, একজনের পরনো লম্বা প্যান্ট, একজনের সবটির পরনো হাফ প্যান্ট। মুখটা তো কালো কাপড় দিয়ে বান্ধা, ওই জন্য টুপি লাগাই ইয়েটা দিয়ে টানা আইছিল। পূর্ব ফুলবাড়িতে গ্রামীণ রাস্তা মরণ ফাঁদে পরিণত, পঞ্চায়েত কর্তৃপক্ষের নেই মেরামতের উদ্যোগ, চরম বিপাকে পথচারীরা। দক্ষিণ পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েত 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমরা। দীর্ঘ 25 বছর তাই এই রাস্তার কোনো কাজকর্ম নাই। সরুতা মসজিদ থেকে স্কুল থেকে মসজিদে যাওয়ার কোনো রাস্তা নাই, এলা অবস্থা। এরপরে আমরা কেজি পঞ্চায়েত গিয়া কইলাম, তারা তোমরা কাজ করাও না কেন? ভাই আমরা তো কাজ করাইতাম কেমনে, আমরা তো ফান্ড না, ফান্ড আমরা টাকা টুকা নাই। তো তোমরা যদি পারতে না তো আমরা দেও হ্যান্ড ওভার করি, আমরা করাইমু রাস্তাঘাট খিতা করাইতে কিন্তু ক টাকা লাগে। রেগার কাম দিয়ে তো করাই যায়, রাস্তাঘাটর ফানি ফানি তা জমে রাস্তাঘাটও। কংগ্রেস সিপিএম যৌথ তারা। আপনারা কি দাবি জানাইছিলেন? এটা দাবি বেজান জানাইছি, আজকেও জানাইছি আমরা। ভিডিওরে জানাইছো নি? সব একদম লিখিত কাগজ সব জায়গাতে আছে। ভিডিও কি কইছে? ভিডিও কইছে তো আমরা দিচ্ছি, এইরকম তারা দিচ্ছি পঞ্চায়েত তারা কাজ করার। আমার দাবি রাস্তাটা হইতো মানুষ জেলা চলাচল করতে পারে, বইয়া আনা লাগে, বইয়া নেওয়া লাগে, এরকম সমস্যা। গাড়ি তো আর চলাচল নাই। কতটুকু জায়গা প্রায় 2 কিলোমিটার। মানুষ, বয়স্ক মানুষ, কোনো দুর্ঘটনা হইলে কোনো গাড়ি গুড়ি আইতে পারতো না, বা কোনো ফায়ার ব্রিগেড তার জীবনে ঢুকতে পারতো না এই রাস্তাটা। কাছে অনুরোধ করে, মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করে আমরা রাস্তাটা তাতে মেরামত করিয়া দেব হয়। আমরা মুরতালি স্কুলে আইতাম পারি, আমরা এই রাস্তার সুযোগটা করে দেবো। 7 নম্বর ওয়ার্ড, মানে এই রাস্তাটা অত হাল বেহাল। রাস্তা যদি লুয়া দিয়েও গোড়া হয়, সাইডে দিয়ে ড্রেন যদি না থাকে, এটা যত কাম করাও কোনো কামও লাগতো নাই। এটা রুগী চুগী লইয়া যে কষ্ট হয়, যাওয়া যায় না উড়া তাড়া করিয়া, কোনো সময় বইয়াও নেওয়া লাগে। আর যত বছর হয়েছে ও সাইডে যে কোনো জায়গাত কাজ হোক, সাইডে যদি ড্রেন মজুদ থাকে না, এটা সোনা দিয়াও রাস্তা বানাইলে জীবনেও ঠিক থাকতো না। বাড়ির জলও যাইতো, নদীর জলও যাইতো, সব ওই রাস্তা দিয়া যাইতো, সবে ওই রকম ছাড়ি দেয়।
বাচ্চারা স্কুলে যাইতে হইতেও যে সমস্যা ফেঁকে সেখে বরিয়া চরিয়া যায় নি, তার দেশের অবস্থা থাকে না। তো দয়া করিয়া রাস্তাটা আর সাইডে দিয়ে 1 নম্বর হইল আপনার ড্রেন যদি ঠিক না থাকে, টুকটাক চুঙ্গা চাঙ্গা লাগে একটা, এটা যতও করেন রাস্তার আপনি করলা 1 ফুট বাইরা মাটি বালিয়ে গিয়া ওই যাবা 4 ফুট, এটা জীবনেও এটা দুর্গতি যাইতে নাই। আমার নাম হলো শামীম আহমেদ, যাইতাম আমার মাদ্রাসাত, আর যাবা মতো এগুলো রাস্তা নাই আর এমন বাটে আর সাইকেল পুরা গাড়ি যায়, কিন্তু তো যাওয়া লাগে আর না করে কিতা করবা। আমার দাবি জ্ঞান ঠিক হইতো, সুন্দর হইতো। তেলিয়ামুড়ায় সন্দেহজনকভাবে স্থানীয়দের হাতে আটক 2 সন্ন্যাসী। দেশের বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে এই অপরিচিত সন্ন্যাসী আটকের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য। না ভালোটা করছো টাকার টুকার আছে আমরা দেখা আছে আমার দুটো মোবাইল দেখ আইসে পরে আমরা আটকাইছি আর কি, তারা আটকে এসে আমার যে সন্দেহ হয়েছে আর কি, সন্দেহ হওয়ার পরে আটকানো হয়েছে, আটকানোর পরে তারা জিজ্ঞাসা এই যে 2টা সাধু আইছে। আচ্ছা, তারপরে আমার দোকান হয়ে গিয়েছে, তো তারপরে এদের মন্দিরে এসে আওয়ার পরে আমি জিঙাইলাম, জিঙানোর পরে সন্দেহ হওয়ার পরে তারা আটকানো হয়েছে, তারপরে তোমার খবর দিলাম আর কি। আচ্ছা, কি মনে করতেছেন তারা কি সন্দেহ হয়েছে? বা আমার কাছে তারা একটা সন্দেহ লাগছে, এই কারণে কইলাম যে দেশের হালচাল তো খারাপ হয়ে গেছে না, পরিস্থিতি খারাপ, এই কারণে আমরা কইলাম। তো এখানে আপনারা কি করছেন? তারা পিএস আনছি, পিএস না পিএস এরা তো দিয়ে দিছি, পিএস চিন্তা করবো, তারা চেক টেক করে ছাড়বো। তারা কোন এলাকা এটা? এটা এইচআরবি। আমার ঘর से 30 रुपया लिया है, हमारा पूरा गोर दिसी। বৃহস্পতিবার সকালে বিশালগড় নোয়াপাড়া রাধা মদন মোহন আশ্রমে রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। আসার পর থেকে আমি দেখছি ওনার কৃপায় এবং ওনার আদেশে আমি অনেক এই ধরনের রক্তদান শিবিরে উপস্থিত থাকি এবং আমি সেটাও দেখছি এই হরিভক্তি প্রচারণী সভা যেভাবে ঈশ্বরের সেবায় নিয়োজিত এবং আমাদের প্রভু মদন মোহন গোস্বামী ওনার যে আদর্শ চিন্তা ভাবনা চেতনার মাধ্যমে জীবের মধ্যে ঈশ্বর, জীবের সেবায় ধর্ম, সেই কারণে ওনার
পিতার যে আদেশ যে জীবের সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা করতে হবে, আর সেটাই উনি প্রতি বছর সমস্ত জায়গায় সারা ত্রিপুরাতে আমাদের আগরতলা হয় প্রতি বছর, যেখানে যেখানে প্রভু মদন মোহন আশ্রম আছে সেখানে এই ধরনের সামাজিক কাজ হচ্ছে। আমাদের ধর্মীয় কাজের পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকি। আজকের এই অনুষ্ঠান কিন্তু আমরা এই রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন মন্দির কমিটি এরকম সামাজিক কর্মকাণ্ড করে থাকেন। অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এরকম একটা অনুষ্ঠানে আমাকে সাক্ষী করার যে সুযোগ আপনারা করে দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমরা সবাই মিলে আমাদের আগামী প্রজন্মকে আমাদের ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, সেই লক্ষ্যে আগামী প্রজন্মকে তা শিক্ষা দিতে হবে। কারণ আমরা বর্তমান প্রজন্মে লক্ষ্য করছি সবাই ওয়েস্টার্ন কালচার ফলো করতে করতে আমাদের নিজেদের যে কৃষ্টি সংস্কৃতি আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এটা পুনরুদ্ধার করা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং তার পাশাপাশি আমরা সবাই অবগত আছি উত্তর ব্রজপুর প্লাস্টিক ফ্যাক্টরিতে চুরির অভিযোগ উঠল আসামের 2 শ্রমিকের বিরুদ্ধে। আমরা এখানে সিনথেসিস ইন্ডাস্ট্রির মধ্যে আমরা 2য় নাম্বার যে ফ্লোরটা আছে এই ফ্লোরের মধ্যে একটা চুরির ঘটনা হয়েছে, যেখানে আমরা এখানে ইলেকট্রিক পাখা, তারপর গ্যাসের সিলিন্ডার, কম্বল, থালা বাসন এগুলি যা আছিল সব কিছু নিয়ে গেছে। আসাম থেকে আমরা কিছু ওয়ার্কার আনছিলাম, ওই ওয়ার্কাররা। তারা কি এখানে আছে? ওখানে তারা এখানে নাই, তারা এখান থেকে ওইগুলি নিয়ে চলে গেছে। আমাদের গেট খোলা বেলায় গেছে, আর আমাদের চাবিও দিয়ে গেছে না, ওই তালাও দিয়ে গেছে রুমের মধ্যে। কতজন আছিল? তারা আছিল এখানে 5 জন আছিল। তো একজন আমার সাথে দেখা করে গেছে, আর আরেকজন আমরা এখানে আছে এখন বর্তমানে, আর 3 জন তারা নিয়ে গেছে, আর 2 জন তারা চলে গেছে না দিয়ে। তারা কি অল জিনিসপত্র সব কিছু লয়ে গেছে? তারা সব কিছু নিয়ে গেছে। তার নাম জানা গেছে নি? তার নাম জানা গেছে, তার নাম আছে একজন অজয়, টাইটেল জানি কি সঠিক খেয়াল নাই, আরেকজন রাতুল। আসামি বাড়ি দিন? আসামি বাড়ি। কি কি নিছে? ইলেকট্রিক পাখা, গ্যাস সিলিন্ডার, কম্বল, বাসনপত্র যা দেওয়া হয়েছিল আপনার ফ্যাক্টরির তরফ থেকে, এগুলি সবগুলো নিয়ে গেছে। ঠিক আছে। ছেলে ধারালো কোড়াল দিয়ে পিতাকে হত্যা করার চেষ্টা করে, ঘটনা রামছড়া কালীটিলা এলাকায়। আমরা পুলিশের গাড়ি দিয়ে ভাড়াইছি, হাসপাতালে ডাক্তার আসেনি, ফোন করে নাই। পরের অবস্থা হইল আমাদের কাছে একটু আগে ইনফরমেশন আসে যে রামছড়া কালীটিলাতে একটা লোক সিরিয়াস ইনজুর্ড, মানে ছেলে বাবারে হত্যা করতে বলেছে ইনফরমেশন আসে। যথারীতি আমরা প্রশাসনের ইনফর্ম করে স্পটে আসি, এসে দেখতে পাই যে সিরিয়াস ইনজুর্ড, মাথার মধ্যে দা দিয়ে কূপ দেওয়া হয়েছে, সিরিয়াস ইনজুর্ড আছে। অফিসে তো আমরা তড়িঘড়ি করেছি হসপিটাল পাঠানো। কি নাম ট্রেনের? জীবন সরকার। ট্রেনের ছেলের নাম? ছেলের নাম মনোরঞ্জন সরকার। এখন ছেলে পাওয়া গেছে না? ছেলে আমরা আসার আগেই এখান থেকে পালাই গেছে। কি নাম ছেলেটা? রামছড়া কালীটিলা। কিছু না উল্টা দিতে না।
হ্যাঁ হ্যাঁ মদ খাইব আকো বাগু করবার বিদা করব না না লাগবে কি তালুয়া খাইয়া বাপুতে দোনো ফুটো খাইছিনি জীবন সরকার নেই জীবন সরকার আচ্ছা আমি শ্বশুর নাম কিটা আসেনি শ্বশুর কি লেগা মাছে আমরা ছিলাম রে আরতে মথে এতে কি দিয়া মাছে সাবন নাকি থাকি কোন জায়গা বেড়েছে মাথাত মাথাত বেড়েছে কোন জায়গা বাড়ি আপনার রামসরা কি করেন আপনি মাছের ব্যবসা ছেলে কই এখন কই আছে কি নাম ছেলের ছেলের নাম কিতা বয়স কত এক ছেলেই ৮২ মাইল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আকাশ ভৌমিকের বদলির অর্ডার নিয়ে এলাকাবাসীরা বিক্ষোভ প্রদর্শন করে। পরবর্তী সময়ে এসডিএমওর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে স্থানীয় এলাকাবাসীরা। নইলেই ধর্ণা চলছে চলবে, নইলেই বিক্ষোভ চলছে চলবে। ডাক্তার আকাশ আমাদের এখন নতুন আরেকজন এসেছেন, কিন্তু আমরা চাই যে আকাশ স্যার আমাদের সরকারের কাছে আমাদের আবদার এটাই যে ডিমান্ড বলতে পারেন, এটা আমাদের যে আমাদের আচ্ছা, কোন রাস্তাটা অবরোধ করছেন এবং কোন চিকিৎসক নিয়ে এই সমস্যাটা? কোন হাসপাতালে উনি কর্তব্যরত? প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উনি কর্তব্যরত অবস্থায় আছেন। হঠাৎ করে ওনাকে বদলি করা হয়েছে। আচ্ছা, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি এখান থেকে বদলি করতাম না, আমরা সবসময় আমরা চাইতাম। তো আজকে আপনারা এলাকাবাসীর তরফ থেকে এখানে বিক্ষোভে সামিল হয়েছেন, তো আপনারা রাস্তা অবরোধ করছেন দেখতে পেলাম এবং হাসপাতালের সামনে আপনারা বিক্ষোভ দেখাইছেন। তো আপনাদের দাবিটা কি? আচ্ছা, এখানে থাকতে হবে। আচ্ছা, উনি কত বছর যাবত এখানে আছে? আর ওনার বদলি কবে বের হয়েছে? আচ্ছা, বদলি অর্ডার বের হয়েছে না? আচ্ছা, কি নাম আপনার? এই এলাকারই বাসিন্দা। ধন্যবাদ। কর্তব্যরত অবস্থায় আছে এখন। আমাদের ডিপার্টমেন্ট তো নাকাশিপাড়া পিএসসিতে ডেপুটেশন দিয়েছে, 89 ডেজের জন্য দিয়েছে। তো আমার তো ডিপার্টমেন্টাল প্রসিডিওর মানে অ্যাভয়েড করা দরকার, কারণ ডিপার্টমেন্ট যেখানে চায় সেখানে তো যাওয়া দরকার। আমি এখন তো কোয়ার্টার থেকে বেরোলাম, বেরিয়ে এখানে আসলাম, আসার পরে দেখি এত বড় একটা অবরোধ। তো এখন তো আমার যাওয়া দরকার। এখন এলাকাবাসী কি বলবো, এখন 2.5 বছর ধরে আমি এখানে আছি। তো 2.5 বছর ধরে যে কোনো ডাক্তার কোথাও থাকে সবার সঙ্গে এটা সম্পর্ক ভালো হয়ে যায়। তো এতদিন ধরে আমাকে মানে এলাকাবাসীও আমাকে অনেক সাহায্য করেছে, আমিও ওদেরকে হয়তো সাহায্য করেছি, যার জন্য হয়তো এটা ভালোবাসা না কি বলবো আমি জানি না, কিন্তু আমার পক্ষ থেকে তো আমি ডিপার্টমেন্টের যেটা অর্ডার সেটা তো আমার মানতেই লাগে। স্যার, আপনি তো অবরোধস্থলে আটকা পড়ছেন এবং এলাকাবাসী চাইতেছে আপনি এই হাসপাতালে বহাল থাকতে হবে। তো এলাকাবাসীর উদ্দেশ্যে কি বলবেন স্যার? এলাকাবাসীর উদ্দেশ্যে কি
কি বলবো এখন সেটাই তো বলছি, যা ওদের ভালোবাসা হয়তো এই মানে আমাকে যেতে দিচ্ছে না, কিন্তু আমার তো যেতে হবে। আমার ডিরেক্টর অফ হেলথ সার্ভিস আমাকে নোটিশ পাঠিয়েছে, কালকে বিকেলে আমি পেয়েছি নোটিশটা। এখন একটু সময় তো লাগে নিজেকে প্রিপেয়ার করতে যাওয়ার জন্য, 3 মাসের জন্য এক জায়গায় যাবো, একটু প্রিপেয়ার করতে একটু সময় লাগে। তো এটাই করতে এখন মোটামুটি 11:30 বেজে গেছে বোধহয়। স্যার 82 মাইল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আপনি 2.5 বছর যাবত আছেন? হ্যাঁ 2.5 বছর। এর আগে কোন হাসপাতালে আছেন? আমি নেপাল টিলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ছিলাম। 82 মাইলে কি হাসপাতালে কি আপনি ডেপুটেশন অবস্থায় আসলেন এখানে? হ্যাঁ আমি নেপাল টিলা থেকে এখানে ডেপুটেশন অবস্থায় ছিলাম। এখন স্টেশন দুপুরবেলা আইব, আমি অলরেডি হয়েছে ডিএসএস ব্লকের মজুমদার স্যারের সাথে তাইনে বিকালবেলা একটা নতুন অর্ডার বার আমাদের কাছে তারাই তো ভগবান। অ্যাকচুয়ালি আমারও খুবই দুঃখিত ডক্টর আকাশের ব্যাপারে, যে আমি ডাক্তারের সাথে অলরেডি কথা হয়েছে যে তাইনেরে স্টে অর্ডার করা হইব, আজকে বিকেলে অর্ডার হইব। এইটা আমি 100% অ্যাসুরেন্স দিতে পারে যে সে এখান থেকে যাই। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, এলাকাবাসী তো স্যার আজ সকাল 8টা থেকে এখানে অবরোধ বইছে, পুনরায় জাতীয় সড়ক অবরোধও করছে। তো এলাকাবাসী তো বারবার অভিযোগ করছে যে চিকিৎসক কর্তব্যরত ডক্টর আকাশ ভৌমিক, ওনাকে 2 মাসের মধ্যে 3-4 বার বদলি করা হয়েছে, সেটা নিয়ে কি বলবেন স্যার? অ্যাকচুয়ালি আমাদের এখানে পুরো জেলা ডিস্ট্রিক্টের ডক্টরের শর্টেজ, তো যার কারণে 82 মাইলে যেহেতু 3জন মেডিকেল অফিসার আছে, ওনাকে কয়েকজনের আমরা কয়েকদিনের জন্য ডেপুটেশন পাঠাই। এইটা হচ্ছে নর্মাল মানে গভর্নমেন্ট ফাংশনিং এটা। আচ্ছা স্যার, আপনারা বলছেন যে এই ডাক্তারকে এখানেই রাখা হবে? হ্যাঁ হ্যাঁ। আপনার পরিচয়টা স্যার? আমার নাম হচ্ছে ডক্টর PN দালং, আমি SDMO লংটাই ভ্যালি। ধন্যবাদ স্যার। দীর্ঘ 12 দিন বহিরাজ্যের পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে চিকিৎসা শেষ করে অবশেষে মাছমারা স্থিত বাড়িতে ফিরলেন কুমারঘাট মহকুমার মাছমারা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী শ্রী উত্তম কুমার রায়। টোটাল পার ডে প্রায় 40টা ওষুধ খেতে, 40টা ট্যাবলেট। আমার নাম উত্তম কুমার রায়, আমি মাছমারা বাজারের একজন হার্ডওয়্যার ব্যবসায়ী। বিগত প্রায় 5 বছর আগে উগলছড়ার সুজিত সরকার আমার কাছ থেকে একটা মোটর নেয়, সাবমার্সিবল মোটর। নেওয়ার পরে আজ অব্দিও পয়সা দেয়নি। বিগত মাসের 29 তারিখে, দ্যাট মিনস 29 এপ্রিল বিকালবেলা যখন ওকে আমি উগলছড়া দোকানের পাশাপাশি পাই এবং আমি আমার প্রাপ্য টাকা খুঁজি, তখন সে বলে মোটরটা নাকি খারাপ, যে 1 বছরও যখন তুলতে পারিনি, মোটরটা নষ্ট হয়ে গেছে। তখন আমি ওকে বলি যে ভাই এটা তো মানে অ্যাকচুয়ালি বাস্তব কথা না, কারণ নষ্ট হয়ে গেলে তুমি মোটরটা আমাকে 1 বছরের মধ্যে যদি ঘুরিয়ে দিতে তাহলে একটা কথা ছিল, কিন্তু আজকে 5 বছর পরে মোটর তো আমি চাইনি। আমার টাকা চাওয়ার পরে তুমি বলে যে মোটরটা খারাপ, একটু কথা তো একটা বাটপাড়ি কথাবার্তা, পয়সা না দেওয়ার কথাবার্তা। কথা বলার সঙ্গে সঙ্গে ও বললো যে হ্যাঁ তুই আমাকে বাটপার বলেছিস, বলেই আমার এই চোখে মুখে মানে হাত দিয়ে আঘাত করতে শুরু করলো প্রথম। আমি যখন মাটিতে লুটিয়ে পড়ি তখন ওরা 3 জন মিলে আমাকে মানে লাঠি এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমি রক্তাক্ত অবস্থায় তখন আমি অজ্ঞান হয়ে যাই। কে বা কারা আমাকে হসপিটালে নিয়েছে তাও আমি সঠিক করে বলতে পারবো না। মাছমারা হসপিটালে আসার পরে ওই হসপিটাল ডাক্তারবাবু আমাকে ডিস্ট্রিক্ট হসপিটালে ট্রান্সফার করে। ওইখানে কৈলাসহর যাওয়ার পরে ওরা সিটি স্ক্যান করার পরে আমাকে বললো যে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে, যার ফলে ওরা আমাকে এখানে রাখেনি, ওরা আমাকে জিবিতে রেফার করে। কিন্তু জিবিতে গিয়ে আমি একটা সন্দেহ প্রকাশ করি যে ওইখানে যদি ভালো মানে ম্যাক্সিমাম ব্লাড ক্লট হয়ে থাকে, আর যদি এখানে অপারেশনের সুব্যবস্থা না থাকে, তার জন্য আমি উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে চলে যাই, দ্যাট ইজ কলকাতা। এখানে আমার মেয়েও থাকে। এইভাবেই আমি কলকাতা থেকে প্রায় 12 দিন পরে চিকিৎসা করে আমি মাছমারাতে ফিরে আসি। তো কত টাকার লেনদেন নিয়ে এই সমস্যাটা বাড়ছে?
আমার অ্যাকুরেট খেয়াল নেই, তবে ওটা 12 থেকে 15,000 টাকার মধ্যে হবে। আচ্ছা, কারণ আমিও খাতা দেখিনি ওর কাছে, যতদিন ধরে আবার টাকাটা দেয়নি, যার ফলে আমি ওর কাছে টাকাটা চাইতে গেছি। আচ্ছা, আপনার সুস্থ হওয়ার পরে পুলিশ প্রশাসনের কাছে কি বার্তা রেখেছেন? আমি পুলিশ প্রশাসন এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী প্লাস আমার এলাকাবাসীর কাছে আমার বিনম্র আবেদন, ওই ধরনের একটা সমাজদ্রোহী, আমার আগে আরও 5 জনকে এই ধরনের হ্যারাসমেন্ট করেছে, হাত তুলেছে মানুষের উপর, এর যাতে ভালো শাস্তি হয়, উপযুক্ত শাস্তি হয়, এটার দাবি আমি সবসময় সবার কাছে জানাই। আচ্ছা, এলাকাবাসীর তরফ থেকে এবং আপনার পরিবারের তরফ থেকে পেচারতো থানাতে মামলা করছিলেন? হ্যাঁ, আমার ছোট ভাই আমার ভাই মামলা করেছে এবং আমার বাজারের যারা ব্যবসায়ীবৃন্দ আছেন ওদের ব্যবসায়ীদের তরফ থেকে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে, যা আমি কলকাতা থাকা অবস্থায় যেটা দেখলাম, এবং ইদানিং সে নাকি কোর্টে সুপার হয়েছে এবং এখানে আজ হাজতে আছে, বর্তমানে বেল হয়নি, হাজতে আছে, এটুকু শুনতে পেরেছি। হায়রে শিক্ষা বিপ্লব, মায়ের জায়গায় মেয়ে শিক্ষিকা, তাও আবার মায়ের সেন্টারের ড্রেস পরে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দেয় কমলাসাগর বিধানসভার দেবীপুর এলাকায়। বিল্ডিং কাজ দিয়ে মেয়ে যাইছে, আমরা এটা নিয়ে অভিযোগ। দিদুমনি মায়া স্কুলের মধ্যে কেমন নাই, আমরা দিদুমনির তো সুপারভাইজার আয়াসের তো হে বেটির কইছে কিতা, সঞ্জু দিদুমনির কইছে কিতা বাড়ি থাকুক, হেল্পারের কাছে দায়িত্ব দিয়া গেছে। বাড়িতে কারণ হইতা কি অভিযোগ পাইছেন তার বিরুদ্ধে? আমরা স্কুলের মধ্যে তো রেশন আজকে 9 মাস ধরে পাই না, রেশন যদি 9 মাস ধরে পাই না তাহলে আমরা বাচ্চাটা কেমনে খাওয়াবো? আমরা তো গরিব মানুষ, আমরা স্কুল থেকে চাল ডাল পাই আসা, কিন্তু বাচ্চারাও খাওয়াই বাড়ির মধ্যে। তারপরে দিয়া সেরা হয়তো আজকে 9 মাস ধরে যখন দেয় না। তাহলে কেমন লেখাপড়া করেছিল? তাহলে কিছুই পারে না, তারপরে কি হয়েছে? তারপর আমরা কইছি আমরা দিদিমণি লাগবে না, কত বড় মিটিং করছে, আমরা কইছি আমরা দিদিমণি পাল্টাই দিই। তারপরে তারাও পাল্টায় না দিদিমণি। আজকে কি হয়েছে? আজকে মানে তাদের মেয়ে যাইছে, তাদের মেয়ে আমরা স্কুলের মধ্যে ঢুকানো কোনো মানে শাড়িটা পরতে কেমনে, দিদিমণির শাড়ি মেয়ে কেমনে পরে? এর বাড়ি কোন জায়গা? কমাল সাহেব 26 টাকা বিয়া দিছে, কিন্তু এটা স্যার কইতে পারেনি। আপনার এখন কি বক্তব্য থাকবে? কারণ আমরা স্কুল থাক বন্ধ থাক দরকার, আর নাহলে আমরা নতুন দিদিমণি লাগবে। আপনার কি অভিযোগ? আমরা অভিযোগ দিদিমণির বদলে দিদিমণির মায়া কিভাবে স্কুলে আয়ে আর কিভাবে তার ড্রেসটা পরে, ওই অধিকারটা দিছে গাড়া। আগে দিদিমণি কি ছিল? আগে দিদিমণি পড়াশোনা জানতো না। তারপর কি হয়েছিল? তার নাকি না আসার জন্য না করছিল? আসার জন্য না করছে না, তাইলে আয়ে মন ধরলে আয়ে, নাইলে নাই, তাইলে মর্জি মতো আয়ে আর কি। আচ্ছা, হেল্পার বিডি ওপরে সব দায়িত্ব, তো হেল্পার বিডি ওই যখন তালা তুলা খুলে চাল ডাল দিতে পারে, তো এটা যে পড়াশোনা ওই না, খানা কোনাও না, তাহলে শুধু শুধু এটা খুললে রেখে লাভ নাই, এটা তালা হইতে হোক। আজকে কি হয়েছে? আজকে আমরা হেল্পারে কইছে যে তোমরা আগে চাল ডাল দিতে মু, তোমরা চাল ডাল নিয়ে আয়া, আমরা চাল ডাল নিতে আমি আয়া দিয়ে স্কুলের দিদিমণি, দিদিমণির মায়া, দিদিমণি নাই, দিদিমণির মায়া আছে, তো মায়া থাকবো কি না? এখন তো সিটি বসছে, তারা বলছিল যে আবার তো না আসার জন্য, তো এখন আপনি হঠাৎ 1 মাস পরে আজকে আসার কারণটা কি? প্রধান কইছে আজকে আমার লেগে গেছিল। তো আপনি যে আপনি যে ড্রেস আপনার মার ড্রেসটা বলেছেন, এটা কি আপনি চাকরি পেয়েছেন না এমনি হঠাৎ ড্রেসটা পরে আসার? আমি যে আজকে যাইছি ফরেনের লেগে, আমি যে মানে পড়ামু যে স্টুডেন্টরা তো বুঝবেই না যে একটা স্টুডেন্ট মানে মাস্টার একটা এটা ড্রেসটা না করলে বুঝবো কেন আমি পড়া করেছি, তাহলে আমি ড্রেসটা পরেছি। আপনি আজকে সই করেছেন এখানে, ক্লাস করেছেন? পাবলিক যে অভিযোগটা, এই অভিযোগটা আমি কি বলবেন এ ব্যাপারে? তারা যে আপনার ক্লাস করতে পারতেন না এমন অভিযোগ দিয়েছে, আপনি কি? আচ্ছা, অভিযোগ যে তারা মানে ভালো ইয়ে পাইতে, আমি তো আমার মার পরিবর্তে আইছি, আমার মা অসুস্থ শরীরে তার লেগে আমি আইছি, আর আমি তো পড়াইতে পারি, আমি তো বিয়ে পাই। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি 26 টাকা। আপনার শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি তেলিয়ামরা। আপনি কি এখানে থাকেন নাকি? পরিবার নিয়ে এখানে থাকেন নাকি? পরিবার নিয়ে থাকি বলতে
আমার সব কিছু নেই সামাজিক মাধ্যমে প্রচার হওয়া ভারত বিরোধী মন্তব্য শেয়ার করার অপরাধে গ্রেপ্তার হলো এক যুবক। ঘটনা ধর্মনগরে। তুমি শেয়ার করছো? আমি লিখছি। হ্যাঁ আমি লিখছি না, জিজ্ঞেস করলাম না, এরপরে আমি বলছি। আচ্ছা, গত 25/4/25 ধর্মনগর থানায় আমরা একটা কেস রেজিস্টার করলাম আন্ডার সেকশন 196, 352, 353 BNS। এই কেসে যে অ্যাকিউজ পারসন বিশ্বজিৎ বিশ্বাস, বাবার নাম লেট মনীন্দ্র বিশ্বাস, ওনাকে আজকে আমরা অ্যারেস্ট করলাম। আর কালকে তাকে আমরা এভিডেন্সের বেসিসে কালকে বিশ্বজিৎ বিশ্বাসকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। কোথা থেকে আটক করা হয়েছে? বিশ্বজিৎ বিশ্বাসকে আমরা অ্যারেস্ট করেছি বাড়ির থেকে। ওনার বিরুদ্ধে কি অভিযোগটা ছিল? ওনার বিরুদ্ধে অভিযোগটা ছিল যে একটা অ্যান্টি ন্যাশনালিজম পোস্ট একজনে করছিল, আর তাই নিয়ে ওইটা আবার শেয়ার করছে, চেষ্টা করছে ভাইরাল করণের। বাড়ি থানা রোড, আমাদের ধর্মনগর থানা রোড, 6 নম্বর ওয়ার্ড। হাত লাগতেই ভেঙে পড়ছে নতুন দেওয়াল। স্কুলের নতুন ঘর নির্মাণে চরম দুর্নীতি, সড়ক বিরোধী নেতৃত্ব। ঘটনা কমলাসাগরের দেবীপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আমি বেঙ্গলি কাজ করে স্কুলের মধ্যে একটা সম্পদ মানে বিল্ডিং উঠতে এসএমসি চেয়ারপারসনের লগে বুঝিয়া এটা কমিটি একটা করা দরকার থাকে। এই দেখো জাস্ট বালু দিয়া কাজ করে গেছে। এই দেখো বালু, জাস্ট বালু দিয়া কাজ করছে, কোনো সিমেন্ট নাই। মানে যত 2 নাম্বারই আছে তারা কইতাছে রাষ্ট্রবাদীর। আজকে দেবীপুর স্কুলে কি হয়েছে? এটা কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের দেবীপুর বাজার সংলগ্ন দেবীপুর হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে একটা নতুন বিল্ডিং হচ্ছে। এই নতুন বিল্ডিংয়ে যে 2 নম্বরই কাজ করছে কন্ট্রাক্টর বা যারাই হোক, ছাদের নিচে হুড়মুড়িয়ে গাঁথনি ভেঙে যাচ্ছে। এটা অবাক করার বিষয়, এরকম কাজ আমরা অতীতে কোনো সময় দেখিনি। আমরা বিআইএফ কমলাসাগর অঞ্চল কমিটি এই আমাদের নজরে এই বিষয়টা এসেছে, আমরা সরজমিনে এসেছি। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই কাজ বন্ধ করে নতুন করে সুন্দর করে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। এখানে এসে আমরা এসএমসি কমিটির চেয়ারম্যানের সাথে কথা বলেছি, আমরা যে পঞ্চায়েত পরিচালনা করে ওদের সাথে কথা বলেছি, তাদেরকে এখানে এসে এই কাজ দেখার জন্য আহ্বান জানিয়েছি। আমরা ডিএফ বিগত কয়েক বছর ধরে যে অভিযোগ আমরা তুলছি যে এই রাজ্যটা দুর্নীতিতে, এই প্রশাসনটা জর্জরিত, তা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। গত 5 তারিখ আমরা ডিএম অফিসে অভিযান করেছিলাম এবং 3 দফা দাবির মধ্যে একটি মুখ্য দাবি ছিল দুর্নীতি। এটা আপনারা দেখছেন, আপনারা এখানে বালু দিয়ে ইট বসিয়ে চলে যাচ্ছে, এখানে সিমেন্টের কোনো গন্ধও নেই। এই ধরনের দুর্নীতি যারা করছে তারা ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে রাষ্ট্রবাদীর কথা বলে রাষ্ট্রীয় সম্পদ ভেগারভাবে লুট করছে এবং কতিপয় লোককে এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে, যেখানে প্রশাসন নির্বিকার। আমরা স্কুলের সকালবেলার হেডমিস্ট্রেসের সাথে কথা বলছি, উনি বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। এখানে ভয়ে কেউ কথা বলছে না। আমরা ডিএফ কমলাসাগর অঞ্চল কমিটি আজকে সকালবেলা সমাগত হয়েছি। যতক্ষণ না পর্যন্ত এর সৎ বিচার হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং বৃহত্তর আন্দোলন করবো। এই কাজ করতে আমরা দেব না। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে এলাকার বিভিন্ন বিদ্যালয় থেকে সফলতার সহিত প্রথম বিভাগের উত্তীর্ণ উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। বছর কঠোর পরিশ্রম করে আজকের এই আসনে আসীন হয়েছে
যদি টানাপোড়েন, ভালো থাকাটাই সব। জীবন মানে আর কিছু নয়, জীবন্ত উৎসব। অন্নপূর্ণা দেবনাথ এবং চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রদান করছে তোমাদের, তারাও সবাই আনন্দিত। তাহলে কিছুক্ষণ সময় আমরা সবাইকে নমস্কার। ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমবাসায় বরাবরই এই ডিস্ট্রিক্টের ধলাইতে আমরা গত 6 বছর ধরে লাগাতার এই যে ছাত্রছাত্রী যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আজকে বিশেষ করে উচ্চ মাধ্যমিকের যেটা সিবিএসসি সেন্ট্রাল বোর্ড এবং আমাদের পিপিএসসি দুটো বোর্ডে যারা উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে সম্মানের সঙ্গে নিজেদেরকে তুলে ধরতে পেরেছে, তাদেরকে আমরা ক্ষুদ্র একটা সম্মাননা প্রদান করি, যাতে করে তারা আগামী দিনে এই রাজ্যের এবং দেশের হয়ে উৎসাহ তাদের বৃদ্ধি হয় এবং সেক্ষেত্রে আরও ভালো জায়গায় তারা পৌঁছতে পারে, দেশের কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারে। এরপর এই সংগঠন বরাবরই এই রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমাদের সংগঠনের বিভিন্ন সারা বছর বিভিন্ন কাজ করে যাচ্ছে। আমরা তাদেরকে বলবো এই সুন্দর জীবন, এই জীবনটাকে যেন ব্যর্থ না করতে পারে, অর্থাৎ জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে গেলে পড়াশোনাই একমাত্র মাধ্যম, যার মাধ্যমে সে নিজেকে শক্তিশালী এবং সঙ্গে সঙ্গে দেশ সেবা, জনসেবা সব কিছুতেই নিজেকে তুলে ধরার ক্ষেত্রে পড়াশোনাই একমাত্র পথ। সেই পথে যেন সে এগিয়ে গিয়ে তার নির্দিষ্ট লক্ষ্যে, যদি কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল বা অধ্যাপনায় আসেন বা শিক্ষক হন, সেক্ষেত্রে যেন সুনামের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেটাই আমাদের আজকের এই উদ্দেশ্য থাকবে আজকে তাদের কাছে। দিচ্ছেন শ্রী অজয় পাল মহোদয়, এরা থাকবেন মঞ্চে। করতালি হোক, করতালি। খোয়াই জেলায় মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করে খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ইপসিতা দেব। এবছর তুমি সিবিএসইতে মাধ্যমিকের পরীক্ষা দিয়েছো, তোমার ফলাফল কি হয়েছে? স্যার আমি 94.2% পেয়েছি। খোয়াই জেলাতে র্যাঙ্ক কি? খোয়াই জেলাতে আমি চতুর্থ। আর মেয়েদের মধ্যে? মেয়েদের মধ্যে আমি সেকেন্ড হয়েছো। আগামী দিন কি করতে চাও? আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই, পিসিএমবি নিয়েই পড়বো, আর বাকিটা পরে দেখা যাবে। এই যে ফলাফল হলো, এর পেছনে কার অবদান বেশি? বেশি কম তো বলা যাবে না, তবে পুরো পরিবার আমার সাপোর্টে ছিল। ঠাম্মা, বাবা, মা, মামার বাড়ি, পিসি সবাই, আর স্কুলের টিচাররাও আমাকে অনেকভাবে সাহায্য করেছে এবং আমার প্রাইভেট টিউটাররাও আমাকে অনেক গাইড করেছে এবং অবভিয়াসলি অনলাইন ক্লাসের পিছনে অনেকটা, মানে অনলাইন ক্লাসও আমাকে অনেকটা হেল্প করেছে। কি কি সাবজেক্টের লেটার মার্ক এসেছে? এমনিতে তো আমার সবগুলি দিয়ে লেটার এসেছে। সবথেকে হাইয়েস্ট মার্ক কোন সাবজেক্টে? আমার বাংলাতে হাইয়েস্ট উঠেছে 98। তুমি স্কুলের স্টুডেন্ট? আমি খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের স্টুডেন্ট। তোমার নাম? আমার নাম প্রেরণা দেবরা। বাবার নাম? প্রশান্ত দেবরা। ঠিক আছে। গত দুদিন ধরে আগরতলা মহারাজগঞ্জ বাজার বিপণী বিতানে কারেন্ট না থাকায় ব্যবসায়ীদের অবস্থা নাজেহাল। আমরা তো মেইনলি এখন হিসাবে কারেন্টের সমস্যা বেশি। আজকে 2 দিন যাবৎ কারেন্ট নাই। এই কারেন্ট না থাকার দরুনে এইদিকেও মার্কেটে অন্ধকার, এইদিকেও অন্ধকার। অ্যাকচুয়ালি আমাদের ব্যবসাটা হচ্ছে রিপেয়ারিংয়ের ব্যবসা। আমরা কৃষকের স্প্রে মেশিন রিপেয়ারিং করি।
তো রিপেয়ারিংয়ের ধরুন আমরা কারেন্টের জন্য 2 দিন ধরে কোনো কাজ করতেছি না। প্রচুর কৃষকের মেশিন আমাদের কাছে পড়ে রয়েছে, এখানে মেশিন আছে, এইদিকে মেশিন আছে, এইদিকে উপরে প্রচুর মেশিন পড়ে রয়েছে। আমরা কারেন্টের যন্ত্রণা মেশিন ঠিকও করতে পারতেছি না, কৃষকরা ডেলিভারি দিতে পারতেছি না। এই স্মার্ট সিটির জগতে 2-3 দিন যাবত যদি কারেন্ট না থাকে তাহলে আমরা কী করে করবো? আর কৃষকরা লাইনের পর লাইন, ফোনের পর ফোন আমরা ফোন করতেছে, আর ফোনের মধ্যে বকা দিতেছে, গাইল দিতেছে, তারা আমরা মেশিন দিয়ে ডেলিভারি দিতে পারতেছি না। আমরা মার্কেটে তো আরো অনেক সমস্যা। হ্যাঁ, কারেন্ট নিয়ে অনেকবার কমপ্লেন করা হয়েছে, কালকে করা হয়েছে, পরশুদিন করা হয়েছে, আজকে তো প্রচুরবার কমপ্লেন করা হয়েছে। আজকে মিউনিসিপ্যালিটি অফিসে পর্যন্ত যাওয়া হয়েছে, ডেপুটেশন দেওয়া হয়েছে। তারপরেও কবে দিব না দিব আমরা একদম অনিশ্চয়তার প্রতি ভুগতেছি। কবে দিব না দিব তারা ওই কোনো জবাব, মানে পার্মানেন্টলি কোনো জবাব দিতে পারতেছে। এখন আমরা কারেন্টের কমিটি আমরা মার্কেটে কি কমিটি আছে কি না আছে, যে তো কই গেছে কি গেছে এটা তো আমরা কিছু কইতে পারি না। অসুবিধা হইতেছে, পাশাপাশি আমার 100-150 কৃষক আছে আমার লগে জড়িত, তারারও আমার সমস্যা হইতেছে কারেন্টের যন্ত্র। দেশের এই পরিস্থিতিকে সামনে রেখে 20 মে দেশব্যাপী সাধারণ ধর্মঘট স্থগিত রাখা হয়েছে। তা করা হবে আগামী 9 জুলাই। সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্য সভাপতি মানিক দে। পরিস্থিতিটা পহেলগামের ঘটনার পর সারা দেশে পরিস্থিতি একটু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সন্ত্রাসবাদীর হাতে নৃশংসভাবে 26 জন সেখানে পূর্ণ, এবং সিকিউরিটি ব্যবস্থা সেখানে কিছু সমস্যা ছিল, এগুলি নানা মহল থেকে এই সমস্ত প্রশ্ন শুরু হয়েছে। যাই হোক, এবং যারা সন্ত্রাসবাদী তাদের দূরত্ব আমরা বরাবরই বিরোধিতা করছি, এখন আমরা বিরোধিতা করছি, এবং সন্ত্রাসবাদীদের দূরত্ব বন্ধ করার দায়িত্ব হলো সরকার। এবং যদি এই সম্পর্কে যথোপযুক্ত ব্যবস্থা নিতেন তাহলে এতটুকু প্রাণ হয়তো বা তাদেরকে রক্ষা করা যেত। এমনিতে আমরা জানি যে কাশ্মীর খুব উত্তেজনাপ্রবণ এলাকা, তার মধ্যে কেন্দ্রীয় সরকারের বক্তব্য পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এবং সেই অনুযায়ী প্রচুর নিরাপত্তা বাহিনী ছিল। যাই ঘটনা তো ঘটে গেছে, এবং এটা আমরা সবাই দুঃখিত, এবং এই যে ঘটনা নিশ্চয়ই যাতে না ঘটে সবাই আমরা এটা কামনা করবো বা আশা করবো। এখন পরিবর্তিত যে পরিস্থিতি, যে উত্তেজনাকর একটা পরিস্থিতি চলছে সারা দেশব্যাপী, এবং এই পরিস্থিতিকে কেন্দ্র করে আমাদের 20 মে দেশব্যাপী যে সতর্ক হওয়ার দাবিতে আমরা ধর্মঘটটা আহ্বান করেছি, এবং এই ধর্মঘটের প্রচার প্রপাগান্ডা চলছিল। সেই ইউনিয়ন দুটো কিষাণ সংগঠনের সমর্থনে দাঁড়িয়েছেন। ভারতবর্ষে যে কিষাণ মুক্তি মোর্চা যেটা তাদের যে সংগঠন, সেই সংগঠনের সবকটেরা তারও প্রচারে সেখানে নেমেছে। ইতিমধ্যে যে ফেডারেশনগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং বিভিন্ন যে ফেডারেশনগুলো, কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী সংগঠন, সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষক কর্মচারী, সমস্ত সংগঠন, ব্যাংক থেকে শুরু করে যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে, আর্থিক যে সংস্থাগুলো, এরাও কিন্তু ধর্মঘটের নোটিশ দিয়েছে, এবং সেই অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছে। কিন্তু প্রচার করার ক্ষেত্রে আমরা দেখলাম যে সেই দিকে পরিস্থিতিতে একটু উত্তেজনাকর হওয়াতে, এবং সেখানে প্রচার প্রপাগান্ডা করার ক্ষেত্রে একটু অসুবিধা তৈরি হয়েছে। এবং স্বাভাবিক কারণেই এই সময়ে দেশবাসীর যে একটা অবস্থা সেটা বিবেচনায় রেখে আজকে দিল্লিতে 12টি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন ফেডারেশনগুলো তারা দিল্লিতে 5টার সময় মিলিত হয়েছে। সেই সভায় সম্মিলিতভাবে সামগ্রিক পরিস্থিতিতে আলোচনা করে যে দেশের এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে যেটা আহ্বান জানিয়েছেন, লেবার কোড, আসলে ধর্মঘটটা ডাকতে বাধ্য হয়েছে লেবার কোড কার্যকরী করার জন্য, রুলস তৈরি করে নোটিফিকেশন দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রস্তুতি নিয়েছিলেন। এটা যাতে কোনো অবস্থাতে লাগু না হয়, কার্যকরী না হয়, এই দাবিটা
খোয়াই জেলায় মাধ্যমিকে মেয়েদের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে প্রেরণা দেব রায়। তোমার নামটা কি? আমার নাম ইপসিতা দেব। তুমি কোন স্কুলের স্টুডেন্ট? আমি খোয়াই গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট। এবছর তুমি কি পরীক্ষা দিয়েছিলে? এই বছর আমার 10th এর বোর্ড মানে মাধ্যমিক পরীক্ষায় আমি অ্যাপিয়ার হয়েছিলাম। কি কি হয়েছে ফলাফল? আমার ফলাফল 97% ওভারঅল হয়েছে। ম্যাথসে 99, সায়েন্সে 95, ইংলিশে 95, এসএসটিতে 98 এবং বেঙ্গলিতে 98। তোমার এই কৃতিত্বের পেছনে কার অবদান বেশি? আমার এই কৃতিত্বের পেছনে আমার যে প্যারেন্টস, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ, আমায় যারা স্পেশালি টিউশন পড়িয়েছেন তারা, প্রাক্তন টিচার্সরাও এবং এখনের টিচার্সদেরও আমি খুবই ধন্যবাদ জানাতে চাইছি। লাইক আমি কয়েকজনের নাম নিতে চাইছি। তারা হলেন আমার ম্যাথসের কয়েকজন শিক্ষক, প্রাক্তন এখন প্রেজেন্ট, বিপ্লব স্যার, শুভজিৎ স্যার, নীরজ স্যার, দেন সায়েন্সের জন্য সুমন স্যার, সুশান্ত স্যার, দেন আরও আছেন লাইক বেঙ্গলের জন্য নীলিমা ম্যাম, আমি ম্যামের কাছেও খুব কৃতজ্ঞ। আরও ইংলিশের জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইছি রকশন স্যারকে, এবং এসএসটির জন্য হিমাংশু স্যারকে। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইছি। আগামী দিন কি হতে চাও? আমি আমার কেরিয়ার মেডিকেল নিয়ে পারসিউ করতে চাই। তোমার এই বাবার নাম কি? আমার বাবার নাম ইন্দ্রজিৎ দেব, মার নাম মিঠু দেব। বাবা কি করে? বাবা একজন বিজনেসম্যান। আর মা? আর মা একজন হাউসওয়াইফ। ঠিক আছে, বাড়ি কোথায়? আমার বাড়ি সিঙ্গিছড়া, খোয়াই অবস্থিত। ঠিক আছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। নমস্কার।